আলো মিসেস আমিনার শপে কাজে যোগ দিয়েছে 2 সপ্তাহ হলো। ওর কাজে আমিনা রীতিমতো অনেক খুশি। এত সহজে আলো কাজ বুঝে নিয়ে অত সুন্দর করে গুছিয়ে করতে পারবে তা তার ধারণা দিল না। আলো উনার সাথে সকালে আসে, আবার রাতে ফিরে যায়। সপ্তাহে শুক্রবারটা আমিনাই তাকে জোর করে ছুটি দিয়েছে। কাজে থাকলে আলোর দিন কিভাবে কেটে যায় সে বলতে পারে না। রোজ রোজ নতুন মুখের সাথে পরিচয় হয়। নতুন মানুষদের সাথে কথা বলেও ভালো লাগে। জীবনে এগিয়ে যাবার একটাই কারণ এখন, নিজেকে ভালো রাখা। অতীত আলো কবেই ভুলে গেছে। নাসির, দীপ্ত ওরা তার অতীতের দুঃস্বপ্ন। সেই স্বপ্ন ঘুমের ঘোরে আর দেখতে চায় না। বাচ্চাটার কথা প্রতিদিনই মনে পড়ে। ও থাকলে আলো আরো ভালো। আলো আরো সুখী হতে পারত। নিজেকে তখন একা লাগতো না। এখনো অবশ্য লাগে না। পৃথিবীতে মিসেস আমিনা আর শুভ্র মতো মানুষ থাকতে আলোর মতো মেয়েরা কখনো খারাপ থাকবে না। ওরা আলোর জন্য যা যা করেছে তার আলোর নিজের বাবা মা ও করেনি। আজ শুক্রবার, আলোর ছুটির দিন। আজকের সারাদিন সে বাড়িতেই থাকবে। আলো এখন এই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে। এখানে থাকার জন্য মিসেস আমিনাকে টাকা দিবে। এই শর্তেই আলো এখানে থাকতে রাজি হয়েছে। নইলে অন্য কোথাও চলে যেত। কাজের প্রথম মাসটা গেলে নিজের রান্নাও নিজেই করে খাবে। শুভ্র কয়দিন ধরে হাসপাতালে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছিল। ওর সাথে আলোর দেখাই হতো না। আলো শপে চলে যেত। সে নিজেও হাসপাতাল থেকে ফিরতে অনেক রাত করত। আজ ছাদে যাবার সময় সিঁড়িতে জনের দেখা হয়ে গেল। আলোর মাঝে আগের বাঁধো বাঁধো ভাবটা এখন নেই। শুভ্রর সাথে দেখা হলে পরিচিতদের মতোই কথা বলে। আলো আন্তরিক হেসে বলল, আজ তাহলে বাড়িতে আছেন? আপনাকে তো বাড়িতে দেখাই যায় না। অবশ্য যাবে কিভাবে বলুন, অত বড় ডাক্তার। দায়িত্ব তো কম না। আপনিও তো আজকাল বাড়িতে থাকেন না। দিনের সবটা সময় শপে কাটে। আমি বাড়ি থাকলেও আমাকে দেখার কথা না আপনার? আলো হাসল। লোকটা কথা বলতে পারে, কিন্তু দেখে মনে হয় উনি কথা বলতে জানেনই না। এখন অ, আ, ক, খ শিখছেন। ওরা একসাথে ছাদে চলে এলো। কাজের জায়গা কেমন লাগছে? কাজ পছন্দ হয়েছে? মন বসছে তো? আমার জন্য এই কাজটাই দরকার ছিল। অনেক মানুষের সাথে দেখা হয়। কাস্টমারদের সাথে কথা বলে বলেই সময় কেটে যায়। তাহলে তো ভালোই। আপনার দিনকাল কেমন কাটছে? সব সময় যেমন কাটে। রোগ শোক, রোগী, ডাক্তার, নার্সদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই সময় কেটে যাচ্ছে। ওরা পাশাপাশি ছাদ জুড়ে হাঁটছে। আলো এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করে বসল শুভ্রকে। আপনার বয়স কত হবে বলুন তো? শুভ্র তীক্ষ্ণ চোখে তাকালো। বয়স? এভাবে হুট করে কেউ কারো বয়স জানতে চায়? তবুও সে উত্তর দিল, 27-28 তো হবেই। আপনার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? আলো শুভ্রকে দেখিয়েই হেসে ফেলল। শুভ্র ওর হাসির কারণ জানতে চাইল। হাসলেন যে, ছেলেদের বয়স অত সহজে ধরা যায় না। ছেলেরা বুড়ো হয় দেরিতে, মেয়েরা তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়। এক বাচ্চার মা হলে 20 বছরের মেয়েকেও 30-35 লাগে। মোটেও না। মেয়েরাও আজকাল তাদের ফিটনেস সম্পর্কে সচেতন হয়েছে। জিম টিম, ডায়েট ফাইট করে নিজেদের স্লিম রাখছে। পার্লারের কথা তো বাদই দিলাম। 30 বছর বয়সী মহিলা পার্লার থেকে 18 হয়ে বেরিয়ে আসে। সবই মেকআপের জাদু। অনেকদিন পর আলো মন খুলে হাসল। শুভ্র কথা শুনে হাসতেই আছে। চেষ্টা করেও হাসি থামাতে পারছে না। আলোকে এভাবে হাসতে দেখে শুভ্র লজ্জা পেল। অনেকক্ষণ পর হাসি থামিয়ে বলল, যা বলেছেন। আমি প্রথম প্রথম ভাবতাম আপনি কথা বলতে জানেন না। এখন তো নিজের চোখেই দেখতে পাচ্ছি কেমন কথা বলতে জানেন আপনি। আপনার পেশার দিকে তাকালে মনে হয়, হ্যাঁ বয়স যথেষ্ট হয়েছে। কিন্তু চেহারা দেখে মনে হয়, এ তো কচি খোকা। মায়ের আদেশ যেভাবে পালন করেন তাতে বাচ্চা ছেলেই লাগে। তা এত বয়স হয়েছে এখনো বিয়ে করছেন না কেন? নাকি শুধু ক্যারিয়ার নিয়ে ভাবলেই চলবে? ফিউচার নিয়েও তো ভাবতে হবে। ভাবতে চেয়েছিলাম তো একবার, ব্যর্থ হয়েছি। উল্টো মেয়েটাকে কষ্ট দিয়েছি। রাহার কথা বলছেন? হ্যাঁ, রাহাকে আমি তেমনভাবে না চিনলেও যতটুকু বুঝেছি ও আপনার জন্য ঠিকই ছিল। আমার কিন্তু এমনটা মনে হয়নি। হয়নি? তাহলে কেমন মেয়ে পছন্দ আপনার? আমাকে বলতে অসুবিধা আছে? থাকলে বলতে হবে না। তবে যদি অসুবিধা না থাকে তাহলে বলতে পারেন। বন্ধু হিসেবে তেমন মেয়ে খুঁজতে সাহায্য করব। শুভ্র হাঁটতে হাঁটতেই আলোর মুখের দিকে দেখল। সাহস করে বলেই ফেলল, যে আমার লাইফ পার্টনার হবে তাকে আপনার মতো সাহসী ও কঠিন কোমল ধাঁচের হতে হবে। আপনি ঠিক আমার মায়ের মতন। মাও আপনার মতো স্ট্রং। কেউ শুরু থেকেই স্ট্রং হয় না। হতে পারেও না। জীবনের বিভিন্ন পড়তে পড়তে ঠুকর খেতে খেতেই শিখতে হয়।
আমাকে আপনি প্রথম দিকে দেখলে বুঝতেন কতটা কল্পনা বিলাসী মেয়ে ছিলাম আমি। জীবন নিয়ে কখনো সিরিয়াস হইনি। আজকের আমির সাথে আগের আমির কোন মিল পাবেন না। আস্তে আস্তেই শিখতে হয়। বিয়ের পরে জীবনের আসল রূপ দেখেছি আমি। 22 বছরের জীবনে কত কিছু দেখে ফেলেছি। মানুষ 40 বছরেও এত কিছু দেখে না হয়তো। স্বামী, সংসার, মানুষের আসল চেহারা, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সন্তান হারিয়ে 22 বছরের এই ছোট জীবনে নিঃস্ব হয়ে বসে আছি। তবে এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। ভালো খারাপের তফাতে বুঝতে পারি এখন। রাতে শুভ্র আজমা কে নিয়ে বাইরে খেতে যেতে চাইল। মা শুনেই বলল, যাওয়া যায়। অনেকদিন ধরে আমরা কোথাও বেরোইনি। তোমারও কাজের চাপ, আমিও সময় দিতে পারি না। তাহলে আজ রাতে ডিনার কোন রেস্টুরেন্টে করব? আলোকে বলবে না, আমরা দুজন যাব। ও বাসায় একা থাকবে, ওকেও আমাদের সাথে যেতে বলো। ওরও ভালো লাগবে। এই কথাটা বলার জন্য শুভ্র আলোর ঘরে এলো। আলো শুয়েছিল। শুভ্র গলা পেয়ে উঠে বসে। শুভ্র ঘরে আসে। এই সময় এসে ডিস্টার্ব করলাম না তো? আরে না, আসুন, বসুন তো, কোন কাজ নেই তাই শুয়েছিলাম। আপনি আসার কথা বলার মানুষ পেয়ে গেলাম। শুভ্র মৃদু হাসল। আলোর সাথে কথা বললে তার সময়ও খুব ভালো কাটে। তবে দ্রুত যেন কাটে। 1 ঘন্টা যেন চোখের পলকে কেটে যায়। কিছু বলতে এসেছিলেন? আপনি তো এই সময় আমার ঘরে আসেন না। আমিও মাঝে মাঝে গিয়ে আপনাকে এই সময় ঘরে পাইনি। খালাম্মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম, আপনি নাকি সন্ধ্যার এই সময়টা লাইব্রেরি কাটাতে পছন্দ করেন। সময় না কাটলে বই পড়ি। বই নিঃসঙ্গতার ভালো সঙ্গী জানেন তো। আমি বাবা অত বইটি পড়ি না। পড়তে পারি না। বই পড়তে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আমার সেই ধৈর্য নেই। ধৈর্যের সাথে কিছুটা অভ্যাসও প্রয়োজন। প্রথম প্রথম ভালো না লাগলেও একসময় বই পড়া নেশা হয়ে যাবে। আপনি তো এত পড়াশোনা করে ডাক্তারি পাস করেছেন। ভালো জব করছেন। এখন এত কি বই পড়েন বলুন তো? একদিন সময় করে আমার লাইব্রেরি যাবেন। ভয় নেই, জোর করে বই হাতে পড়তে বসিয়ে দেব না। দু চোখে শুধু দেখে আসবেন। আচ্ছা যাব। এখন বলুন কি কথা বলতে এসেছিলেন? কাজের কথা রেখে অকাজের কথাই বলে যাচ্ছি তখন থেকে। শুভ্র ইতস্তত ভাব কাটিয়ে বলে উঠল, আজ রাতের ডিনারে আপনাকে আমন্ত্রণ করতে এসেছি। আমি তো রোজ রোজই আপনাদের সাথেই খাই। আজ আমি আর মা বাইরে ডিনার করতে যাচ্ছি। তাই সাথে আপনাকেও গেস্ট হিসেবে আশা করছি। মা বলল আপনাকে সাথে যেতে বলতে। উনার ভালো লাগবে। আর আপনিও নিশ্চয় রোজরোজ ঘরের খাবার খেয়ে বোর হচ্ছেন। একদিন একটু টেস্ট পাল্টানো হলো। কিন্তু কিসের জন্য এই ট্রিট দেওয়া হচ্ছে সেটা তো বললেন না। বিশেষ কোন কারণ নেই। বিশেষ কারণ ছাড়া শুধু শুধু খরচা করবেন। আমি কিন্তু প্রথম শ্রেণীর খাদক। আপনাকে ফতুর না করে ছাড়ব না। আলোর কথায় শুভ্র শব্দ করে হেসে ফেলল। আলো কোনো প্রকার আপত্তি না করে রাতে ওদের সাথে যেতে রাজি হয়ে গেল। আলো এতদিনে এটা বুঝে গেছে মানুষগুলো তাকে দয়া দেখিয়ে নয়, বরং আপন ভেবেই ওর জন্য ভাবে। তিনজন একসাথে ডিনার করে, অনেকটা সময় বাইরে কাটিয়ে রাতে বাড়ি ফিরে এলো। আজকের রাতটা অন্য সব রাতের থেকে স্পেশাল বানিয়ে দেওয়ার জন্য শুভ্রকে একটা ধন্যবাদ দেওয়া হলো না। ওদের সাথে সময়টা খারাপ কাটেনি। সত্যিই ঘরের খাবার খেতে খেতে মুখ বিষাদ হয়ে উঠেছিল। আলো রুমে চলে এলে কথাটা মনে পড়ল। শুভ্র একটা ধন্যবাদ প্রাপ্য। আরও একটা মাস এভাবেই কেটে গেল। আলো কাজে যায়। ছুটির দিন বাড়ি থাকে। মাঝে মাঝে নিজের হাতে সবার জন্য রান্না করে। রাতে সবার সাথে খাবার টেবিলে বসে কত গল্প জুড়ে দেয়। শুভ্র বেচারা কয়দিন ধরে নিজের মনকে নিয়ে বড় মুশকিলে পড়েছে। নাছোড় মন কি চাইতে তা সে নিজেও বুঝতে ব্যর্থ হচ্ছে। কত দ্বিধা, কত লজ্জা, কত অনিশ্চয়তায় ভোগে শেষে সে যা ঠিক বুঝতে পেরেছে তা হলো, সে আলোকে পছন্দ করতে শুরু করেছে। আলো তার খুব ভালো বন্ধু। আলো হয়তো তাকে বন্ধু ছাড়া অন্য কোন চোখেই দেখে না। কিন্তু সে যে কবে নিজের অজান্তে আলোকে বন্ধুর থেকেও বেশি কিছু ভাবতে শুরু করেছে। এই নিয়ে শুভ্র লজ্জার শেষ নেই। আলো জানতে পারলে কখনো তার সাথে কথাই বলবে না। সে কিভাবে আলোর মতো একটা মেয়েকে ভালোবেসে ফেলল? আলো কি ভালোবাসায় বিশ্বাস করবে? তার অলরেডি ভালোবাসা নামক শব্দটার উপর ঘৃণা বসে গেছে। আলো নিজেই একদিন শুভ্রকে বলেছে, পৃথিবীতে আর কোন ছেলের সঙ্গ চাই না আমি। সবাইকে এক পাল্লায় মাপতে গেলে হয়তো আমি ভুল প্রমাণ হব। কারণ আমার স্বামীর মতো মানুষ যেখানে আছে, সেখানে তোমার মতো ভালো মানুষও আছে। তবুও আমি নিজের জীবনে আর কোন পুরুষের দখলদারি চাই না। বাকি জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই।
আলোর মুখে এই কথা শোনার পরও শুভ্র কোন মুখে আলোকে নিজের মনের কথা বলবে। আলো উল্টো তাকেই ভুল বুঝতে পারে। তাদের বন্ধুত্বের মিষ্টি সম্পর্কটাও নষ্ট হতে পারে। তাই শুভ্র ঠিক করল আলোকে কিছু জানাবে না সে। আলো তার চোখেই সামনেই তো আছে। ও থাকুক না ওর নিজের মতো। শুভ্র দূর থেকেই না হয় আলোকে ভালোবেসে যাবে। আমরা যাকে ভালোবাসি সেও যে আমাদের ভালোবাসবে, সব সময় কি এমনটা হওয়া প্রয়োজন? কিছু অনুভূতি অপ্রকাশিত থাকাই ভালো। আবার কিছু সম্পর্ক অসম্পূর্ণ রেখে দেয়াই ভালো। সব সময় সব গল্পের সুন্দর সমাপ্তি আশা করতে নেই। থাক না কিছু গল্প অসমাপ্ত। শুভ্র ইদানিং নিজের মনের সাথে যুদ্ধে পেরে না উঠে আলোকেই এড়িয়ে চলছে। আগের মতো কথা বলে না, সামনেও পড়ে না। ভুল করে আলো তার সামনে চলে এলে দায়সারা ভাবে, কেমন আছো? দিনকাল কেমন কাটছে? জানতে চেয়েই সরে পড়ে। এর বেশি আর কথা বলে না। শুভ্র ভয় হঠাৎ যদি কোনোদিন মুখ ফসকে আলোর সামনে তার মনের কথা বেরিয়ে যায়। আজও শুভ্র আলোকে দেখে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে টুলের সাথে পা লেগে পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয়। আলো তা দেখে হেসে ফেলে। পেছনে থেকে ডেকে বলে, আজকাল তুমি সব সময় অত তাড়ায় থাকো কেন? কিছুদিন ধরেই দেখছি চোখের মতো বাড়িতে আসো, আবার চোরের মতো বেরিয়ে যাও। আমার সাথে পর্যন্ত কথা বলো না। কি ব্যাপার বলো তো শুনি। কোন মেয়ের পাল্লায় পড়লে নাকি? মেয়ে ঘটিত ব্যাপার হলে কি বন্ধুকে ভুলে যাবে? শুভ্র দাঁড়ায়, ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। হাসতে চেষ্টা করে বলে, তুমি যা ভাবছো তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আমাকে দেখে পালাচ্ছিলে কেন? পালাইনি তো। তুমি মিথ্যে কথাও ঠিকঠাক ভাবে বলতে পারো না। কেমন গলা কাঁপে। এখন বলো তো আসল ঘটনা কি? কিছুই না। বলবে না তো? অসহায় শুভ্র এদিক ওদিক তাকায়। আলোর উপর বারবার চোখ চলে গেলে অপরাধীর মতো চোখ সরিয়ে নেয়। হাসপাতালে কাজের চাপ একটু বেড়েছে। আজকের দ্বিতীয় মিথ্যা। শুভ্র শেষে হার মানল। কপালের ঘাম মুছে বলল, ব্যাপার একটা ঘটেছে, কিন্তু তা তোমাকে এখন বলতে পারবো না। রাতে আমি বাড়ি ফিরি তারপর বলবো। এখন আমার লেট হচ্ছে। আলো হাসল, সম্মতি জানিয়ে বলল, আচ্ছা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। শুভ্র বাড়ি ফেরার তাড়াহুড়োয় ছিল। আজকের মতো সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়েছিল। তখনই একজন অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে আসা হয়। লোকটা নিজে গাড়ি ড্রাইভ করছিল। অসাবধানতাবশত সামনে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। আঘাত মারাত্মক। শরীরের অনেক জায়গায় জখম হয়েছে। প্রচুর ব্লিডিং হচ্ছে। ওকে নিয়েই শুভ্র আটকে পড়ে। ডাক্তারের কাছে তার রোগী সবার আগে। সে রাত বাড়ি ফিরতে ফিরতে শুভ্র অনেক দেরি হয়ে যায়। এদিকে আলো তার জন্য অপেক্ষা করে বসেছিল। বসে থাকতে থাকতে একসময় আলো বিরক্তবোধ করে। সময় কাটানোর জন্য শুভ্র লাইব্রেরি যায়। কয়েকটা বই উল্টেপাল্টে দেখে, কয়েকটারই প্রথম পৃষ্ঠা পড়ে রেখে দেয়। শেষে একটা বই হাতে নিয়ে সোফায় গিয়ে বসে। প্রথম কয়েক পৃষ্ঠা অনাগ্রহে শুধু চোখ বুলিয়ে যায়। তারপর এমন একটা আকর্ষণ কাজ করে যে পড়তে পড়তে কখন ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছে যায় আলো খেয়ালই করেনি। হঠাৎ ঘড়িতে চোখ পড়তে উঠে দাঁড়ায়। আজ আর ডাক্তার সাহেবের দেখা পাবো বলে মনে হচ্ছে না। শুভ্র আমাকে মিথ্যে কেন বলল? বলেছিল রাতে ফিরে কথা হবে। ফিরবেই না যখন তখন এই কথা বলে গেল কেন? বই হাতে নিয়েই আলো লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। শুভ্র উপর মনে মনে যে তার রাগ হচ্ছে এটা আলো নিজেও বুঝতে পারছে। রাগ হওয়াটাই কি স্বাভাবিক না? শুভ্র জন্য সে 9টা থেকে অপেক্ষা করে বসে আছে। এখন 12টা। 3টা ঘন্টা। এই 3 ঘন্টা কতটা দীর্ঘ ছিল তা শুধু আলোই জানে। আসতে পারবে না জেনেও আমাকে অপেক্ষা করাল। বজ্জাত। ঘরে এসে আলোর আরেকটা কথা মাথায় এলো। সত্যিই তো, এতক্ষণ তো ওই দিকটা সে ভেবেই দেখেনি। শুভ্র নিশ্চয় জরুরি কোন কাজে আটকা পড়ে গেছে। রোগী ফেলে রেখে সে তো আর চলে আসতে পারবে না। আসা উচিত না। দূর, এতক্ষণ শুধু শুধু বেচারার উপর রাগ করছিলাম। আমার আগেই বোঝা উচিত ছিল। শুভ্র তো আর আমার মতো বেকার না। অবশ্য আমিও এখন বেচার না। তবুও ওর কাজ কি আর আমার কাজের মতন? ওর উপর কত দায়িত্ব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকালে শুভ্রই নিজে থেকে আলোর সাথে দেখা করতে এলো। আলো নিশ্চয় তার উপর রেগে আছে। সে যেহেতু বলে গিয়েছিল রাতে ফিরলে কথা হবে।
তার মানে আলো তার জন্য অপেক্ষা করে থেকেছে। শুভ্র উচিত ছিল আলোকে একটা কল করে জানিয়ে দেওয়া। শুধু শুধু বেচারিকে অপেক্ষা করিয়েছে। শুভ্রকে দেখেই আলো একগাল হেসে বলল, ডাক্তার সাহেব দেখছি সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি। শুভ্র হাসল, বলল, তোমার ঘরেই যাচ্ছিলাম, চলো ছাদে যাই, সকালের শীতল বাতাস গায়ে মেখে আসি। ছাদে পা রেখেই শুভ্র বলল, সরি, কাল তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে নিশ্চয়। হ্যাঁ, তবে তোমাকে সরি হতে হবে না, আমি জানি তুমি ব্যস্ত ছিলে। শুভ্র কিছুটা অবাক হলো, কিভাবে জানলে? আলো শব্দ করে হাসে, আরে বুদ্ধু, এই সহজ ব্যাপারটা না বোঝার কি আছে? তুমি ব্যস্ত ছিলে বলেই লেট করে ফিরেছে, নইলে রোজ তো লেট করো না। তুমি যে চরিত্রের ছেলে তাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যে বাড়ি ফিরতে লেট করবে এটা হতেই পারে না। তার মানে তুমি আমার উপর রাগ করে নেই? রাগ করব কেন বলো তো? এখন বলো রাতে কোন কাজে আটকা পড়ে গিয়েছিলে? একজন অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ হয়ে হাসপাতালে এসেছিল। বাঁচা মরা অবস্থা, ওর বাড়ির লোকেরা আসতে আসতেই অনেক রাত হয়ে গেল। বেঁচে আছে লোকটা? হ্যাঁ, পায়ের হাড় ভেঙেছে, তবে ঠিক আছে। আচ্ছা এখন ওই কথা বলো। কোন কথা? কাল রাতে যেই কথা বলবে বলেছিলে। অহ, না মশাই, বলুন এবার। ঘটনা যে মেয়ে ঘটিত তা তো পরিষ্কার। এখন বলো কাহিনী কি? তেমন কিছুই না আলো, বলার মতো কিছু না, তুমি শুধু শুধু জেদ করছো। তুমি একটা মেয়েকে পছন্দ করো। শুভ্র কাশি উঠে গেল, কাশতে কাশতে অদ্ভুত চোখে আলোকে দেখল। আলো মিটিমিটি হাসছে। শুভ্র ভয় লাগতে লাগল, আলো কোন ভাবে তার মনের কথা জেনে ফেলেনি তো? জেনে ফেললে সর্বনাশ। তুমি জানলে কিভাবে? বোঝা যায়, তোমার হাবভাব আচার আচরণ স্পষ্ট বলে দিচ্ছে। মশাই কারো প্রেমে পড়েছে। প্রেমে পড়া ভালো। এখন বলো মেয়েটাকে? আছে একজন। সেটাই তো জানতে চাচ্ছি, কে সেই লাকি গার্ল? শুভ্র আলোকে দেখে মনে মনে হাসে। এখন লাকি গার্ল বলছে, যখন জানবে সেই মেয়ে ও নিজে তখন এই কথা বলবে তো। আমি আসলে শিওর না আলো, মেয়েটার মনের কথা আমি জানি না। হতে পারে আমি ওর জন্য যেরকমটা ফিল করি, ও আমার জন্য তেমন কিছুই ফিল করে না। আমার ভালোবাসা ওয়ান সাইডেড। এই ভয় তুমি বলতে পারছো না। উহু, আরে বোকা, ভালোবাসার কথা বলে দিতে হয়, মনের ভেতর লুকিয়ে রাখতে হয় না। যত তাড়াতাড়ি বলে দিবে ততই ভালো, নইলে পরে সে অন্য কারো হওয়ার চান্স আছে। হবে না, আমি যাকে ভালোবাসি তার অন্য কারো হওয়ার 0% চান্সও নেই। বাবা, কি কনফিডেন্স! ভালো ভালো, তা মেয়েটাকে তা কি আমাকে দেখানো যাবে? আমিও একটু দেখব, ওর কোন গুণে আমাদের ডাক্তার সাহেব পাগল হয়েছে। শুভ্র হাসছে, আলোর চোখে আগ্রহ দেখে তার ভালো লাগছে। আবার এটা ভেবেও হাসি পাচ্ছে, সে যদি এখন আলোকে বলে মেয়েটা আর কেউ না, সে হচ্ছ তুমি, তখন আলোর কেমন রিঅ্যাকশন হবে? এই মিষ্টি মিষ্টি কথা মুখে থাকবে তো, নাকি সোজা থাপ্পড় বসিয়ে দিবে? বলা যায় না, আলোর দ্বারা সব সম্ভব। থাপ্পড় মারতেও পারে। আলো বলে যাচ্ছে, কি হলো, দেখা করাবে না? শুভ্র সব কথার মাঝে হঠাৎ অন্য একটা কথা বলে ফেলল। আলো, তুমি ডিভোর্স নিচ্ছ না কেন? যতই তুমি তোমার হাজবেন্ডের থেকে আলাদা থাকো, কাগজে কলমে এখনো তোমরা হাজবেন্ড ওয়াইফ। তুমি ওই লোকটার থেকে ডিভোর্স নিয়ে নাও। নিজেকে ওর সাথে জুড়ে রেখে লাভ কি বলো? তুমি যত শীঘ্রই পারো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো। আমি তোমাকে সব ধরনের হেল্প করব। তোমার সব সমস্যাতে আমাকে পাশে পাবে তুমি। ডিভোর্সের কথা শুনে আলো কতক্ষণ চুপ করে রইল। শুভ্র ওর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে মনে মনে ভাবল, ভুল কিছু বলে ফেললাম নাকি? আলো কি রাগ করেছে? এরকম চুপ করে আছে কেন? শুভ্র কিছু বলতে যাওয়ার আগে আলো বলল, ঠিকই বলেছ, ওই লোকের সাথে আমার সব সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে। ওর সাথে এখন আমার কোন সম্পর্ক নেই। শুধু একটা সাইনের জন্য ওই লোকের সাথে জুড়ে থাকার কোন মানে হয় না। আমার আরও আগেই ডিভোর্স নিয়ে নেওয়া উচিত ছিল। বাচ্চাটার জন্য শুধু অপেক্ষায় ছিলাম। এখন তো সেও নেই। শীঘ্রই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে ফেলা উচিত। তোমার যে কোনো হেল্প লাগলে আমি তো আছি। সেটা আমি খুব ভালো করেই জানি। আমার বেস্ট ফ্রেন্ড যে তুমি। শুভ্র মনে মনে দীর্ঘশ্বাস চাপল। বলল, ওই বেস্ট ফ্রেন্ডই ভাবো, এর বেশি কিছু ভাবা যখন অন্যায়। কি বিড়বিড় করো? কিছু না, আজকাল তোমাকে বড় রহস্যময় লাগে। কোন কথাই সম্পূর্ণ বলতে চাও না। অর্ধেক বলে, অর্ধেক মুখে আটকে রাখো। এর 2 দিনের মধ্যেই আলো কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করল। কোর্ট থেকে নোটিশ আসতে আসতে কম করে হলেও মাস কয়েক লাগবে। 2 পক্ষের ইচ্ছা না থাকলেও ডিভোর্স হতে 3 মাস সময় তো লেগেই যাবে।
নাসিরের আপত্তি করবার কিছু নেই। সে আলোকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দিয়েছে। এতদিনে হয়তো একটা বিয়েও করে ফেলেছে। আলো এখন শুধু কোর্টের নোটিশের জন্য অপেক্ষা করছে। এছাড়া তার আর কি বা করার আছে? আলোর দিন ভালোই কাটছে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি বাকি সময়টা শুভ্রর সাথে কাটে। শুভ্রকে প্রথম প্রথম সে ভুল বুঝেছিল। তার ভুল বোঝার পেছনেও একটা কারণ ছিল। রাহা। আলো ভেবেছিল রাহার সাথে শুভ্র প্রেম ভালোবাসার সম্পর্ক আছে। শুভ্র রাহাকে ঠকাচ্ছে। কিন্তু পরে জানতে পারল, রাহাই বরং কয়েক বছর ধরে শুভ্র পেছনে পড়েছিল। মিসেস আমিনা সেই জন্যই ওদের বিয়ে ঠিক করেছিল। কিন্তু রাহা বেচারির কপালে শুভ্র ভালোবাসা লেখা থাকলে তো শুভ্র তার ভাগ্যেই নেই। তাই তো বিয়ের শপিং করে ফেলার পরও শেষ পর্যন্ত বিয়েটা হলো না। অবশেষে কোর্ট থেকে নোটিশ এলো, নাসির, আলো ওদের জনকেই উকিলদের সাথে দেখা করতে হবে। ওদের জনকে সামনে রেখে উকিল কিছু প্রশ্ন করবে। আলো শুভ্রকে সাথে নিয়ে গেল। সেখানে নাসিরকে দেখে আলো অবাকই হলো। লোকটা একেবারে পাল্টে গেছে। রোগাপটকা শরীর, চেহারা ভেঙে বসে গেছে। আলোর দেখা আগের লোকটার সাথে এই লোকের কোন মিল নেই। নাসির আলোর কাছে ক্ষমা চাইল। নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছে সে। আলো যেন তাকে ছেড়ে না যায় সেজন্য হাতে পায়েও ধরল। কিন্তু কিছুতেই আজ আলোর মন গলল না। সেই দিনের কথা কখনো ভুলতে পারবে না আলো। তার এত বড় পেটটা নিয়ে সে স্বামীর হাতে অমানসিক নির্যাতন সহ্য করেছে। ওই সন্তান নিজের না বলে লোকটা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। চাইলেও আলো ওসব কথা ভুলতে পারবে না। নাসির ওর বাচ্চার কথাও জিজ্ঞেস করল। ওটা যে তারই সন্তান তাতে এখন আর কোন সন্দেহ নেই। বাচ্চাটা এই দুনিয়ায় নেই শুনে নাসির ছেলেমানুষের মতো কাঁদল। ওর কান্না দেখেও আলো কঠিন হয়েই রইল। একদিন সে এর থেকেও বেশি কেঁদে কেটে লোকটার পায়ে পড়ে কাকুতি মিনতি করেছিল। তবুও তার উপর লোকটার দয়া হয়নি। যে লোক নিজের বউকে অবিশ্বাস করে, সন্তানকে অস্বীকার করে, তার ক্ষমা পাওয়ার কোন যোগ্যতা নেই। তার সারা জীবন একাই থাকা উচিত। শুভ্র ওদের কাছে যায়নি। ভারাক্রান্ত মন নিয়ে দূর থেকে ওদের দেখছি। আলো কি লোকটাকে ক্ষমা করে দিবে? যতই হোক লোকটা আলোর স্বামী। ওর জীবনের প্রথম পুরুষ। প্রথম ভালোবাসা হোক বা স্বামী, সন্তান হোক, প্রথম জিনিসের প্রতি আলাদা টান থাকে। লোকটা আলোর সামনে কাঁদছে তবুও আলো নির্বিকার। শুভ্র লোকটার জন্য খারাপও লাগছিল। আবার আলোর সিদ্ধান্তে খুশিও হচ্ছিল। যাক আলো তাহলে পুরনো জীবনে ফিরে যাবে না। এদিকের কাজ শেষ করে ওরা যখন বাড়ি ফিরছিল তখন আলো চুপচাপ চোখ বুজে গাড়ির সিটে হেলান দিয়ে পড়ে রইল। শুভ্র বার কয়েক আলোকে দেখল। কিছু বলতে গিয়েও বলল না। আলো বাড়ি ফেরার আগ পর্যন্ত কোন কথাই বলল না, ওভাবেই পড়ে রইল। গাড়ি থেকে নেমে আলো সোজা ভেতরে এসে নিজের ঘরে চলে এসেছে। শুভ্র এখন আর ওকে ডাকল না। আলো তার মতো সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ঘর থেকে বেরিয়ে এলো। জানো শুভ্র, এই 20-22 বছরের জীবনে আমি মানুষের এত রূপ দেখেছি যে এখন মানুষকে বিশ্বাস করতেই ভয় লাগে। তার থেকে আমি একটা কুকুর বেড়ালকে চোখ বুজে বিশ্বাস করে নেব। তবুও মানুষকে না। মানুষ বিষধর প্রাণীর থেকেও ভয়ঙ্কর হয়। জীবনে বিশ্বাসটা জরুরি আলো। জরুরি বলেই পদে পদে সবাইকে বিশ্বাস করে শেষ পর্যন্ত ঠকেই এসেছি। কেউই আমার বিশ্বাসের মর্যাদা দেয়নি। যাকেই বন্ধু হিসেবে বিশ্বাস করেছি সেই আমার পিঠে ছুরি মেরেছে। শুভ্র কিছু বলল না। আলো একাই বলতে থাকলো, ওই লোককে দেখে আজ তোমার হয়তো মায়া হতে পারে। অথচ এই লোকের এমন রূপ আমি দেখেছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তখনকার এই লোকের সাথে আজকের এই লোকের আকাশ পাতাল তফাতে। অথচ মানুষ জন একই। গতকাল সে যে ছিল আজও সেই আছে। বদলে গেছে শুধু আশেপাশের পরিবেশ। সময়ের সাথে সাথে মানুষও বদলায়। সেদিন যে নিজেকে ঠিক মনে করেছিল, আজ তার কাছে মনে হচ্ছে সে ভুল ছিল। আজ সে আমাকে ফিরে পাবার জন্য কাঁদছিল। একদিন আমি কেঁদেছিলাম সে যেন আমাকে ত্যাগ না করে। ভালো খারাপ মিলিয়েই পৃথিবী। আমাদের খারাপ জিনিসগুলোকে ভুলে গিয়ে ভালো জিনিসগুলোকে সাথে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত। বলাটা যত সহজ করাটা ততটা না। অতীতের কালো স্মৃতিগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। ওই জন লোকের জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি। মায়ের ব্যথা তুমি বুঝবে না শুভ্র। বুঝলে বলতে না, খারাপ জিনিসগুলোকে ভুলে যাও আলো। জীবনে এগিয়ে যাও। 10 মাসও আমার ভেতরে ছিল। ওকে নিয়ে আমি কি সহ্য করেছি তা শুধু আমিই জানি। একসময় মনে হয়েছিল মৃত্যুই বুঝি আমার জীবনে সবকিছুর সমাধান। বাবুটার জন্য শত কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেয়েও আমি নিজেকে শেষ করে দিতে পারিনি। ও আমাকে বেঁচে থাকার সাহস দিয়েছে।
কিন্তু দেখো, শেষ পর্যন্ত ওকেই আমি হারিয়ে ফেললাম। ওই জন মানুষ, ওরা আমার জীবনে না এলে আমার জীবন সম্পূর্ণ অন্য রকম হতো। আরও সপ্তাহ কয়েক কেটে গেল। শুভ্র শেষ পর্যন্ত সাহস করে আলোকে তার মনের কথা জানিয়ে ফেলল। আলো হয়তো শুভ্র থেকে কখনো এরকম কিছু আশা করেনি। সে শুধু শুভ্রকে একজন ভালো বন্ধুই ভেবেছিল। এর বাইরে শুভ্রকে নিয়ে তার মনে অন্য কোন অনুভূতি জন্ম নেয়নি। শুভ্র মুখেও ভালোবাসার কথা শুনে আলো প্রথম কয়েকদিন শুভ্রর সাথে কথা বলা বন্ধ করে দিল। বাড়ি থেকেও চলে যাবার ব্যবস্থা করছে সে। এখান হাতে কাজ আছে, বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে। রাতে শুভ্র খাবার টেবিলে এসেছে বলে আলো আসেনি। সে শুভ্র মুখও দেখতে চায় না। শুভ্রও সবার মতোই। আজ আলোর মনে হতে লাগলো সব ছেলেরাই একরকম। কোন মেয়ে কয়টা দিন হেসে হেসে টা কথা বললেই ওরা মনে করে বসে মেয়েটা হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। আলো শুভ্রকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। শুভ্র দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওর পথ আটকে দাঁড়ালো। আলো প্লিজ, আমার সাথে কথা বলা অন্তত বন্ধ করো না। আমরা এখনো ভালো বন্ধু, সব সময় থাকতে পারি। তুমি আমার সামনেও আসো না। আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? আলো ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চোখে শুভ্রকে দেখে। আমি তোমাকে বন্ধু ভেবেছি, শেষ পর্যন্ত তুমিও আমার বিশ্বাস রাখতে পারলে না। এভাবে বলছো কেন আলো? মনের উপর কি কারো জোর চলে? আমি নিজের মনকে অনেক বুঝিয়েছি, অনেক বারণ করেছি, কিন্তু আমি ব্যর্থ। মন আমার কথা শুনেনি। আমি পারছিলাম না। কথাগুলো তোমাকে না জানালে ভেতরে ভেতরে নিজেই শেষ হয়ে যেতাম। মনে এক মুখে আরেক, এভাবে আমি তোমার চোখে চোখ রাখতে পারছিলাম না। তাই বলে দিয়েছি। আলো শুভ্র কোন কথা শুনতে নারাজ। আমি বলে দিয়েছি, তুমি না করে দিয়েছ। এখন আমরা আগের মতো স্বাভাবিক থাকতে পারি না? না, এখন কিছুই আগের মতো হবে না। তুমি আমাকে বন্ধু ভাবতে পারলেও আমি আর পারবো না। আমার মনে হবে তুমি আমাকে পেতে চাইছো, তাই আমাকে সাহায্য করছো, আমার কথা ভাবছো। আলো প্লিজ, তুমি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নাও শুভ্র। রাহাই তোমার জন্য ঠিক আছে। সবথেকে বড় কথা, রাহা তোমাকে ভালোবাসে। ও তোমাকে সুখী করতে পারবে। আমি আর দুদিন পরেই তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার ভবিষ্যৎ সুন্দর হোক এই প্রার্থনা করি আমি। শুভ্র অসহায় মুখে দাঁড়িয়ে রইল। আলোকে বলে ভুল করে ফেলেছে সে। না বললেই হতো, মনের কথা মনেই থাকতো, এটাই ভালো হতো। তাহলে আলো বাড়ি ছেড়ে চলে যেতে চাইতো না। এখানেই তার চোখের সামনে থাকতো। অন্তত রোজ রোজ সকাল বিকেল আলোকে দেখতে তো পেত। আলো তার অনুভূতি না জানলে তার সাথে আগের মতোই ব্যবহার করত। এখন তো আলো তার সাথে কথাও বলতে চায় না। সব ভুলে তারই, তার দোষেই আলো তার থেকে দূর হয়ে যাচ্ছে। কিছুই করার নেই তার। আলো ভাড়া বাড়িতে উঠেছে আজ 1 সপ্তাহ। যাবার সময় মিসেস আমিনাকে চলে যাবার কারণ হিসেবে বলেছে, অনেকদিন আপনাদেরকে উপর বোঝা হয়েছিলাম। আপনার দয়াতেই একটা কাজেরও জোগাড় হয়ে গেল। এখন আমি নিজে উপার্জন করি। জীবনটাকে আমি নিজের মতো গুছিয়ে নিতে চাই খালাম্মা। তাই ভাড়া বাড়িতে উঠার সিদ্ধান্তটাই ঠিক মনে হলো। মিসেস আমিনা আলোকে বাধা দেননি। নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে। আলো চলে যাওয়ায় শুভ্র সবটা দোষ নিজের ঘাড়েই নিয়েছে। আলো তার জন্যেই চলে গেছে। শুভ্র এখন আর কিচ্ছু আগের মতো ভালো লাগে না। হাসপাতাল থেকে বাড়িতে আসতে ইচ্ছে করে না। মা সব নিয়ে ব্যস্ত থাকে। আলোকে ছাড়া ইদানিং বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আজকাল ছাদে যাওয়া ছেড়েই দিয়েছে শুভ্র। আলোর সাথে তার যেটুকু সময় কাটত বেশিরভাগ ছাদেই কাটত। জন পাশাপাশি হেঁটে কত গল্প করেছে। মিসেস আমিনাও ছেলের উদাসীন ভাব কিছু দিন ধরে লক্ষ্য করছেন। জিজ্ঞেস করবেন ভেবেও করা হচ্ছে না। আলো বাড়ি থেকে চলে যাবার পরই শুভ্র চরিত্রে এতটা পরিবর্তন এসেছে। তার মানে কি ছেলেটা আলোকে পছন্দ করতে শুরু করেছিল? যদি করেও থাকে তাহলে ছেলেটাকেই কষ্ট পেতে হবে। আলোর মতো কঠিন ধাঁচের মেয়ের মন শুভ্র অত সহজে গলাতে পারবে না। শুধু শুভ্র কেন, আলো হয়তো তার জীবনে আর কোন পুরুষকেই আশা করে না। শুভ্র, হ্যাঁ মা বলো, কোথায় যাচ্ছ এখন? হাতে কাজ আছে তোমার? তোমার সাথে আমার কিছু কথা আছে। মা তার সাথে কি কথা বলবে শুভ্র ভেবে পেল না। তার হাতে এখন কোন কাজ নেই। তাই মা, কথা শোনা যাক। এখন কোথাও যাচ্ছি না। কি বলবে, বলো। আমি সোজা কথা সোজা ভাবে বলতে পছন্দ করি। এটা জানো তো, প্যাঁচালো কথা আমি বলি না। শুনতেও চাই না। তুমি কি আলোকে পছন্দ করো? হ্যাঁ বা না তে উত্তর দিবে। শুভ্র মা মুখের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ থাকল। মা তাহলে তার মনের কথা জেনে গেছে। মায়ের কাছে শুভ্র কোন লজ্জা নেই, দ্বিধাও নেই। সে মাথা নেড়ে সহজভাবেই স্বীকার করে নিল।
হ্যাঁ, মিসেস আমিনার চেহারার ভাব সামান্য বদলে গেছে। ছেলের জন্য সত্যিই চিন্তিত তিনি। আলোকে এই কথা বলেছ? আলো জানে তুমি যে ওকে পছন্দ করো? হুম। আলোকে বলার পরই তো ও এই বাড়ি থেকে চলে গেল। আলো তোমার জন্য বাড়ি ছেড়েছে। একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আলো আমাকে একজন ভালো বন্ধু ভেবেছিল। আমি বন্ধু হিসেবে ওর বিশ্বাস রাখতে পারিনি। কাউকে পছন্দ করা অন্যায় না। মনের উপর কারো কথা চলে না। তুমি ওকে পছন্দ করেছ, এতে তোমার দোষ নেই। ভালো লাগা, ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। জোর করে বা জেনে বুঝে হয় না। আলো ভালোবাসায় বিশ্বাস করে না। এজন্য করে না কারণ সে ভালোবেসে জীবনে অনেকবার ঠকেছে। তাই বলে ভালোবাসা শব্দটা তো মিথ্যে হয়ে যায়নি। আমি ওর সাথে কথা বলবো। না মা, তুমি আমার ব্যাপারে আলোর সাথে কোন কথা বলো না। কেন? আমি চাই না আলো কোনোরকম দায়বদ্ধতা থেকে আমাকে স্বীকার করুক। তুমি বললে হয়তো আলো না করবে না। কিন্তু মন থেকেও সে আমাকে পুরোপুরি গ্রহণ করতে পারবে না। আমি জোর করে কাউকে পেতে চাই না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নতুন ফ্ল্যাটে উঠে এক সপ্তাহেই আলো অনেকটা গুছিয়ে নিতে পেরেছে। একটা সংসারে যা যা লাগে সবই কেনা হয়ে গেছে। বাজার, রান্নাটাও সে নিজেই করে। বাইরে থেকে ফিরে ঘরের কাজ করতে করতেই সময়টা যে কখন চলে যায়। মাঝে মাঝে শুভ্র কথা মনে পড়ে আলোর। মনে পড়লেও মনকে সে কড়া করে ধমকে দেয়। কত ভালো বন্ধু ছিল ওরা। শুভ্রটা যে কেন প্রেম ভালোবাসার মধ্যে পড়তে গেল। ওর মনে ওসব না এলে আজও তারা ভালো বন্ধু থাকত। আলো রাতের জন্য গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এসেছে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজছে। কে আসবে এই সময়, ভেবে পায় না আলো। তার এই নতুন ঠিকানা মিসেস আমিনা ছাড়া হয়তো শুভ্রও জানে না। অথচ সন্ধ্যার সময় কে এসে কলিং বেল নষ্ট করে ফেলার উপক্রম করছে। যেই আসুক মানুষটার ধৈর্য নেই মোটেও। আলো বিরক্তি নিয়ে বলল, আসছি তো। এসেছেন যখন একটু অপেক্ষা করুন না। দরজা তো খুলবেই। কলিং বেল ভেঙে ফেলে লাভ কি? বলতে বলতে দরজা খুলে দিয়ে আলো সামনে যে মানুষটাকে দেখতে পেল, তাকে দেখে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কল্পনাও করেনি দীপ্ত আজ তার কাছে আসবে। দীপ্ত তাকে কিভাবে খুঁজে পেল? তার এই নতুন ঠিকানাই বা কার কাছে পেল? এই পর্যন্ত কিভাবে এলো সে? আলোর মুখে কোন কথা নেই। তার চোখে রাগ আর আতঙ্কের মিশ্রণ। দীপ্তর মতো ছোটলোক অমানুষকে চোখের সামনে দেখতেও ঘৃণা লাগে। আলো কি করবে ভেবে না পেয়ে ওভাবেই দরজার সামনে ঠাই দাঁড়িয়ে রইল। তার কি এখন দরজা বন্ধ করে দেওয়া উচিত? দীপ্তই আগে কথা বলল। কেমন আছো আলো? সেদিন আমাকে না জানিয়ে হাসপাতাল থেকে কোথায় চলে গিয়েছিলে তুমি? তারপর কতগুলো মাস কেটে গেল। তোমাকে কত খুঁজেছি আমি, কিন্তু তোমার দেখা পেলামই না। দীপ্তর চোখ আলোর পেটের দিকে গেল। তার চোখ চকচক করছে। খুশি খুশি গলায় দীপ্ত বলল, বাবু কোথায়? কবে এসেছে ও? কতটুকু বড় হয়েছে? বাবা এসেছে নাকি সোনামণি? আলো দীপ্তর সত্য জানে। দীপ্তকে আগের মতোই স্বাভাবিক দেখে আলো বিস্মিত, হতভম্ব। একটা মানুষ এতটা নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে? এর কাছে তো গিরগিটিও হার মানবে। নিজের রাগকে বাইরে প্রকাশ না করে কিরমির করে আলো বলল, তুমি এখানে কি চাও? আমার চাওয়ার জিনিস তো একটাই। আলো আর পারল না। দীপ্তর গালে সে শরীরের সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। জানোয়ারটা এখনো বুক ফুলিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এক্ষুনি তুই এখান থেকে চলে যাবি। নইলে আমি পুলিশে কমপ্লেন করব। তুই যা করেছিস তা এখনো ভুলিনি আমি, তোর মতো জানোয়ারের জন্য জেলি আসল ঠিকানা। থাপ্পড় খেয়েও দীপ্ত শান্ত। কোনো ভাবান্তর হলো না তার। আলোর কোনো কথাই তার কাছে অপমান বলে মন হয় না। আলো একটা কেন, তাকে 100টা চড়ও মারতে পারবে। সেই অধিকার আলোর আছে। অনেক খুঁজে তোমাকে পেয়েছি আলো। আজ এখান থেকে চলে গেলেও তোমার জীবন থেকে চলে যাচ্ছি না। আমি আবার আসব। তোমাকে নিতে আসব। সেদিন তুমি আমার সাথে যাবে। দীপ্ত চলে গেলে আলো দরজা ধরে ওখানেই বসে পড়ল। পায়ে জোর পাচ্ছে না। দীপ্তর সামনে সাহস দেখালেও, পুলিশের ভয় দেখালেও আলো নিজেই এখন সাহস পাচ্ছে না। তার দুদিন পরেই শুভ্র আলোর সাথে দেখা করতে এলো। শুভ্র আলোর শুকনো মুখ দেখেই বুঝতে পেরেছে, আলোর কিছু তো হয়েছে। ওকে আগের মতো প্রাণবন্ত লাগছে না। মনে মনে কোন চিন্তা তাকে তাড়া করছে। দরজা খুলে দিয়ে নীরস মুখে আলো বলল, এসো। শুভ্রকে ভেতরে আসতে দিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। এই মুহূর্তে শুভ্র উপস্থিতিতে সে খুশি হয়েছে নাকি বিরক্ত তা আলোর মুখ দেখে বোঝা যাচ্ছে না। শুভ্র ভেতরে এসে চোখ ঘুরিয়ে আলোর ছোট্ট সংসার দেখছে।
সাজানো গুছানো ঠিকই আছে। কেমন আছো? ভালো। তুমি? দিন কেটে যাচ্ছে। খালাম্মা কেমন আছেন? ভালো। বসো তুমি। আলো রান্নাঘরে গিয়ে শুভ্রর জন্য চা বানিয়ে আনলো। শুভ্র যেমন চা খেতে পছন্দ করে তেমনই বানালো। নিজের জন্যও এক কাপ নিল। শুভ্র সামনে চায়ের কাপ রেখে আলো পাশের চেয়ারটায় বসল। জন চুপচাপ কয়েকবার চায় চুমুক দিল। শুভ্রই আগে বলল, একা এদিকটা সামলে নিতে কষ্ট হচ্ছে না তো? না, কষ্ট আর কি, আমার অভ্যেস আছে। তুমি বলো তোমার কি খবর? শুভ্র কোন খবরটা আলো শুনতে চায়? আলো চলে এসেছে পরে শুভ্র কেমন আছে এটা জানতে চায়? আলোকে ছাড়া তার দিন কেমন কাটছে এটা কি আলোকে বলে দিতে হবে? আলো শুভ্র সাথে কথা বললেও ওর অন্যমনস্ক ভাব শুভ্র চোখ এড়াল না। কিছু হয়েছে আলো? তোমাকে অন্যরকম লাগছে। আলো জোর করে হাসল। শুভ্র কিভাবে তার মনের অবস্থা বুঝে যায়। ওদের পরিচয়ের এই অল্প দিনে শুভ্র তাকে কত ভালো বুঝে গেছে। আলো যেটা বলে সেটা তো বুঝেই, যেটা না বলে সেটাও বুঝে নেয়। শুভ্র কোন দোষ আলোর চোখে পড়ে না। এমন চরিত্রের ছেলে বরং আলো খুব কমই দেখেছে। এতদিনে শুধু শুভ্র একটা ভুলই করেছে। বাকি সবার মতো আলোর উপর দয়া, সহানুভূতি দেখাচ্ছে। আলো কারো দয়ায় বাঁচতে চায় না। কারো সহানুভূতি ওর লাগবে না। তুমি আমাকে নিয়ে একটু বেশিই ভাবো। তাই তোমার এরকম মনে হচ্ছে। এদিকে সব ঠিকই আছে। আমার কোন সমস্যা হচ্ছে না। শুভ্র খুব সাবধানে দীর্ঘশ্বাস চাপল। আলোর মিথ্যা সে খুব সহজেই ধরে ফেলতে পারে। আলো তার কাছে সত্যি কথাটা বলছে না, কিছু লোকাচ্ছে। আলো মুখে শুভ্রকে কিছু হয়নি বললেও মনে মনে বলল, শুভ্র আমার অতীতের কালো ছায়া আবার আমার বর্তমানে এসে পড়েছে। এই কথাটা কিভাবে বলবো তোমাকে? তুমি তো এমনিতেই আমাকে নিয়ে কম ভাবো না। আমি তোমার টেনশন আরো বাড়াতে চাই না। তোমার ফিলিংসের সম্মান করি আমি। তাই বলে সেটার সুযোগ নিতে পারবো না আমি। আমার সমস্যা আমাকে একাই সমাধান করতে হবে। দীপ্ত ভয়ঙ্কর লোক। ও তোমারও ক্ষতি করে দিতে পারে। আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। তোমার কিছু হলে তোমার মা কে দেখবে কে? উনার তো তুমি ছাড়া আর কেউ নেই। আর সবথেকে বড় কথা, তুমি আমাকে ভালোবাসো না। আমার পরিস্থিতির উপর তোমার দয়া হচ্ছে। আমাকে সাহায্য করার মনোভাব থেকে তুমি ভাবছো, তুমি আমাকে ভালোবাসো। এটাকে ভালোবাসা বলে না শুভ্র। ভালোবাসায় দয়ার স্থান নেই। আলোর চিন্তার শেষ নেই। দীপ্ত যেহেতু তাকে খুঁজে বের করে ফেলেছে, এত সহজে দীপ্ত এখন তার পিছু ছাড়বে না। আলো কি করবে ভেবে পায় না। দীপ্তকে কিভাবে শাস্তি দিবে সে? দীপ্ত তার সাথে যা করেছে তারপরও ওকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু আমি এতটাই দুর্বল, ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। শুভ্র কয়েকদিন ধরে আলোর কাছে আসে না। মাঝে মাঝে শুভ্র কথা মনে পড়ে আলো ভাবে কল দিয়ে জানবে শুভ্র ঠিক আছে তো। তারপর একবার ভাবে, অনেকদিন খালাম্মার সাথেও দেখা হয় না। একবার ও বাড়ি গিয়ে দেখে আসলে কেমন হয়। পরের দিনই আলো শুভ্রদের বাড়িতে যায়। গিয়ে দেখে শুভ্র বেচারা জ্বরে ভুগতে। হুঁশ নেই তার। মেডিসিন দিয়েও জ্বর কমানো যাচ্ছে না। আমিনা ছেলের চিন্তায় অস্থির হয়ে আছে। আলোকে দেখে তিনি বললেন, শুভ্র তো ভীষণ জ্বর, কোনোভাবেই জ্বর কমছে না। এখন কি করি বলো তো আলো? আলোও ভেবে পেল না। শুভ্র নিজে ডাক্তার, কিন্তু ও বেচারার জ্ঞান নেই। সে নিজে ডাক্তারি বিদ্যার কিছুই জানে না। তবুও বলল, আপনি চিন্তা করবেন না খালাম্মা। শুভ্র ঠিক হয়ে যাবে। ডাক্তার কি বলেছে? ডাক্তারও বলেছে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হওয়ার তো কোন লক্ষণ দেখতে পাচ্ছি না। ছেলেটা কয়টা দিন ধরে কষ্ট পাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। আলো শুভ্রকে দেখার জন্য ওর ঘরে যায়। শুভ্রকে দেখে আলোরও খারাপ লাগে। বিছানার সাথে লেগে গেছে একেবারে। এত জ্বর ছিল অথচ আলো জানলই না। শুভ্র সব সময় তার সব বিপদে পাশে ছিল। আজ সেই শুভ্র খোঁজ নিতে ভুলে গেছে। আলো শুভ্র পাশে গিয়ে বসল। কপালে হাত রেখে গায়ের তাপ পরীক্ষা করতে ইতস্তত করছে। শুভ্র শুধু তার বন্ধু হলে হয়তো এই ইতস্তত ভাব কাজ করত না। কিন্তু শুভ্র তাকে নিয়ে মনে মনে অনেক কিছুই ভেবে ফেলেছে। এটা জেনে আলো চেষ্টা করেও শুভ্রর সাথে সহজ হতে পারছে না। কি সব ভাবছি আমি? ওর এখন হুঁশ আছে নাকি? অসুস্থ মানুষটার কপালে হাত রাখতেও তোর কত ভাবনা আলো, তুই যখন অসুস্থ ছিলি তখন শুভ্র এসব ভেবেছে। আলো শুভ্র কপালে হাত রাখল। ও বাবা, অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে। ডাক্তার কি ঔষধ দিয়ে গেছে? হ্যাঁ। জ্বর কমছে না কেন? গা এত গরম কেন? আলো মনে হয় আজ প্রথম শুভ্র দিকে ধ্যান ধরে দেখল। ঠোঁট শুকনো, চোখ বোজা, চুলগুলোও অগোছালো। এত কাছ থেকে এতটা খেয়াল করে আলো আগে কখনো শুভ্রকে দেখেনি। শুভ্র কম করে হলেও তার থেকে বছর পাঁচেকের তো বড় হবেই।
কিন্তু আলোর কাছে শুভ্রকে তার থেকে ছোটই মনে হয়। বয়সের দিক থেকে না হোক, জীবনের অভিজ্ঞতার দিক থেকে আলো শুভ্র থেকে অনেক এগিয়ে। এই বয়সেই সে জীবনের আসল রূপ দেখে ফেলেছে, যা হয়তো শুভ্র আরও 5 বছরে দেখবে না। আলোর বিয়েও হয়েছে, এক সন্তানের মা হয়েছিল সে। ডিভোর্স হয়েছে। মানুষ যে কেন সব সময় ভুল মানুষের প্রেমে পড়ে। তুমি পুরো দুনিয়া জুড়ে ভালোবাসার জন্য আমাকেই পেলে। আমি তোমাকে কি দিতে পারবো বলো? ভালোবাসাটাও তো পুরোপুরি দিতে পারবো না। কোত্থেকে দেব বলো? আমার মনে যে আর ভালোবাসা অবশিষ্ট নেই। যেটুকু ছিল তা কবেই ফুরিয়ে গেছে। তুমি খুব ভালো শুভ্র। তুমি এমন একটা মেয়েকে ডিজার্ভ করো, যে তার সবটা দিয়ে শুধু তোমাকেই ভালোবাসবে। শুভ্র ঘোরের মধ্যে থেকেও মনে হয় আলোর উপস্থিতি টের পেয়েছে। চোখ না খুলেও ক্ষীণ গলায় শুভ্র ডাকল। আলো। আলো নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। শুভ্র ডাকে সাড়া দিয়ে বলল, হ্যাঁ শুভ্র বলো। আমি এখানেই আছি। এসেছো তুমি? এলাম তো। তুমি নিজের কি অবস্থা করে রেখেছ বলো তো? রোগী হয়ে শুয়ে আছো। তোমাকে এভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো শুভ্র। আলোর কথা শুভ্র বুঝতে পারছে কিনা কে জানে। শুভ্র বিড়বিড় করে বলে যাচ্ছে, তুমি এমন কেন আলো? কঠিন, পাষাণ, নির্দয়। শুভ্র কি বলছে স্পষ্ট শুনতে পাচ্ছে না আলো। তাই ওর কথা শোনার জন্য একটু ঝুঁকে শুভ্র মুখের কাছে কান নিল। এখন কিছুটা বোঝা যাচ্ছে। তুমি আমাকে কষ্ট দাও আলো। খুব কষ্ট দাও। আমার মন ভেঙে দাও তুমি। এত কষ্ট কেন দাও? তুমি এত কঠোর কেন? একটু কোমল হলে কি হয়? আমাদের বন্ধুত্বও রাখতে চাইছো না তুমি। আমি কি এতই খারাপ? আলো হেসে ফেলল। পাগল ছেলে জ্বরের ঘোরেও ভালোবাসার কথা বলে যাচ্ছে। ভালোবাসার ভূত দেখা যাচ্ছে ভালো করেই মাথায় চেপেছে। কখনো কোন মেয়েকে আমি ভালোবাসিনি। তুমিই আমার জীবনে প্রথম মেয়ে যাকে আমি মন দিয়েছি। আর তুমি এরকম হৃদয়হীন প্রমাণ হলে। আমাকে ইচ্ছে করে কষ্ট দাও। আলো চুপ করে বসে শুভ্র অস্পষ্ট, অসংলগ্ন কথাগুলো শুনে যাচ্ছে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছে। সেদিনের জ্বরের ঘোরে বলা কোন কথাই শুভ্র মনে রইল না। কিন্তু সেই কথাগুলো অনেকদিন পর্যন্ত আলোর মনে রইল। ওকে ভাবাল। বলা যায় কথাগুলো গভীরভাবে ওর মনে দাগ কেটে গিয়েছে। শুভ্র কি সত্যিই তাকে ভালোবাসে? শুভ্র তাকে দয়া করছে না। সহানুভূতিও যে দেখাচ্ছে না তা তার সেদিনের কথাতেই বোঝা গেছে। শুভ্র তাহলে প্রকৃতপক্ষেই আলোকে ভালোবাসে। আলো কয়েকটা দিন নিজেকে সময় দিল। শুভ্রকে নিয়ে আরো গভীরভাবে ভাবল। কোন সিদ্ধান্তে পৌঁছুতে পারছে না সে। সবকিছু এলোমেলো লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে। অনেক ভেবে আলো দ্বিতীয়বারের মতো নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলল। শুভ্র হাসপাতালে ছিল। প্রথমবার রিং হলে শুভ্র ফোন তুলতে পারল না। আলোর নাম্বার দেখে কল ব্যাক করল। হ্যাঁ আলো বলো। মিস্টার শুভ্র। কল তুলতে দেরি হলো কেন? এখন থেকেই দাম দেখাতে শুরু করেছো নাকি? আলোর কণ্ঠ আজ অন্যরকম শোনাচ্ছে। শুভ্র বলল, না, না আলো, কি যে বলো, ব্যস্ত ছিলাম একটু। এখন থেকেই এত ব্যস্ততা? এখন তো আমার মনে হচ্ছে আমি তাহলে ভুল করে ফেললাম। কি বলছো আলো? কিসের ভুল? আমি না তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আলো নিঃশব্দে হাসল। ভাবল, সে এখন যে কথা বলতে যাচ্ছে তা শুনে শুভ্র ছোটখাটো স্ট্রোক হয়ে যেতে পারে। শুভ্র ভ্যাবাচ্যাকা খাওয়া চেহারা আলো ফোনের এপাশ থেকেই দেখতে পাচ্ছে যেন। গম্ভীর গলায় আলো বলল, দেখো ডাক্তার সাহেব, যত কাজ, ব্যস্ততা দেখানোর এখনই দেখিয়ে নাও। বিয়ের পর তোমার এসব অজুহাত আমি একদম সহ্য করব না। বিয়ে? শুভ্র মুখ থেকে কথাটা ছিটকে বেরিয়ে এলো। হতভম্ব হয়ে আলোর কথা বোঝার চেষ্টা করল শুভ্র। কার বিয়ে আলো? তুমি এত বোকা কেন? তুমি না আমাকে ভালোবাসো, তা সারা জীবন এভাবে থাকার জন্যই ভালোবেসেছ? নাকি বিয়েটাও করবে? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এবার তুমি ভাবো কি করবে। শুভ্র কোন কথা বলতে পারল না। পাথর হয়ে ফোন হাতে বসে রইল। স্বপ্নে আছে সে, নাকি বাস্তবেই এসব ঘটছে? ফোনের ওপাশে কি আলোই আছে? নাকি অন্য কেউ? শুভ্র বিশ্বাস হচ্ছে না। আলো নিজে থেকে তাকে বিয়ের কথা বলছে। এটাও সম্ভব? সে তো আশা ছেড়েই দিয়েছিল। আলোকে কখনো বিরক্ত করত না। নিজের ভালোবাসা নিজের মনেই রেখে দিত। আলো তাকে গ্রহণ করবে না কষ্ট হলেও মনকে এই কথা বুঝতে সক্ষম হয়েছিল। আমিনা বিশ্বাস করতে পারছেন না। আলো সত্যিই তার ছেলের বউ হবে। মেয়েটার উপর প্রথম দিন থেকেই মায়া পড়ে গিয়েছিল। মনে মনে তিনিও চাইতেন আলোর মতো একটা মেয়ে যেন শুভ্র বউ হয়। আলোর জীবনে অত কিছু না ঘটে গেলে হয়তো তিনি নিজেই আলোকে বিয়ের প্রস্তাব দিতেন। আমি বিশ্বাস করতে পারছি না শুভ্র। আলো রাজি হয়েছে।
হ্যাঁ মা, আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন অবাস্তব লাগছে। আলো বিয়ের জন্য শুভ্রকে হ্যাঁ বলে দিলেও তার মন থেকে দ্বিধা দূর হচ্ছে না। শুভ্রকে কি সে ভালোবাসে? কেন বিয়ে করতে রাজি হলো? তার প্রতি শুভ্র ভালোবাসা দেখে। শুভ্র তাকে ভালোবাসে এটা সত্যি। কিন্তু সে কি বাসে? আর ভালো না বাসলে বিয়ে করলে ওকে ঠকানো হবে না? নিজের মনকে বুঝতে চায় আলো। শুভ্র জন্য তার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। সেটাকে ভালোবাসার নাম দেওয়া যায় কিনা বলতে পারবে না। সেদিনের পর দ্বিতীয়বার দীপ্ত এসে আলোর দরজায় হাজির হয়। দীপ্তকে দেখে আলো ভয় পায়। শুভ্র কথা ভাবে, দীপ্ত যদি জানতে পারে সে বিয়ে করছে তাহলে কি করবে ও? তোমাকে আমি এখানে আসতে মানা করেছিলাম। ভালোয় ভালোয় চলে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে। এখনো তুমি রাগ করে আছো আলো? এবার রাগ ঝেড়ে ফেলে আমার সাথে চলো না, প্লিজ। তোমার সাথে যাব আমি। কোথায়? তুমি আমার সাথে কি করেছো এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার জন্য আমার সন্তানকে হারিয়েছি আমি। যা কাপড় তাহলে গেছে। নিজের মৃত সন্তান সম্পর্কে এরকম একটা বাক্য শুনে আলোর আগে থরথর করে কাঁপতে লাগলো। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে দীপ্তর কলার চেপে ধরল। তোকে আমি খুন করে ফেলবো। আমাকে কেন শান্তিতে বাঁচতে দিচ্ছিস না তুই? তোমাকে সুখে শান্তিতে রাখার জন্যই তো এত সব করেছি। আমার ভালোবাসা না বুঝে তুমি উল্টো পালিয়ে এলে। এখনো আমাকে ভুল বুঝছো। আলো কি বলবে ভেবে পাচ্ছে না। কোনো অপমান, কোনো কথাই তো এই অমানুষের গায়ে লাগে না। এর হাত থেকে কিভাবে মুক্তি পাবে আলো? নিজের বিয়ে নিয়ে আলো ভয় আছে। দীপ্ত শুভ্র কথা জানতে পারলে শুভ্র কোন ক্ষতি করে দিবে। আলো শুভ্র কিছু হতে দিতে পারবে না। নিজের সাথে শুভ্রকে জড়িয়ে ওকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না। দীপ্তর ভয়ে আলো শুভ্রর সাথে দেখা করে না। ফোন তুলে না। কোন একসময় শুভ্র ভালোবাসায় সায় দিয়ে সে নিজেও কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু এখন শুভ্র কথা ভেবেই ওকে এড়িয়ে যাচ্ছে। বিয়ের কথাটা আলো ভুলে যেতে চায়। জীবনে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। মাঝে দুর্বল হয়ে গেলেও এখন আবার ওকে শক্ত হতে হবে। শুভ্র আলোর বাসায় আসে। অনেকক্ষণ সময় ধরে কলিং বেল চাপে। আলো কি বাড়িতে নেই? দরজা খুলছে না কেন? আলো নিরস মুখে দরজা খুলে দেয়। শুভ্র ওকে দেখে চাপা অভিমানে বলে, আমার কল তুলছ না কেন তুমি? মা তোমাকে একবার যেতে বলেছিল। তুমি গেলে না। আমি এসেছি এখন দরজাও খুলছ না। কি হয়েছে তোমার আলো? আমি কোন ভুল করেছি? ভেতরে এসো। আলোর নির্লিপ্ততায় শুভ্র দমে যায়। এই মেয়ের সাথে রাগ দেখানোর মানে নেই। নিজের মন মতনই চলবে সে। তোমার হয়েছে কি বলবে? চা খাবে? তোমার মনে হয় আমি তোমার এখানে শুধু চা খেতে এসেছি আলো? তুমি কি ভুলে গেছো, আমাদের বিয়ের কয়েকদিনই আছে মাত্র। আলো চোরা দৃষ্টিতে শুভ্রকে দেখে কষ্টে বুক ফাটে ওর, তবুও তাকে কঠোর হতে হবে। শুভ্র আলোকে আগের রূপে দেখে মনে মনে ঘাবড়ায়। অজানা কারণে ভয় পায়। আলোর দিকে এগিয়ে যায় সে। এই প্রথম সাহস করে আলোর হাত ধরে। তুমি আমাকে ভালোবাসো না আলো? বিয়ের সিদ্ধান্ত নিয়ে এখন কি তুমি পস্তাচ্ছ? আমি লক্ষ্য করছি, এই কয়দিন তুমি আবার আগের মতো আচরণ করছো। আমার কি কোন ভুল হয়েছে আলো? এরকম করো না প্লিজ। আমি মেনে নিয়েছিলাম। কষ্ট হলেও মনকে বুঝিয়েছিলাম। আমাকে এত বড় সুখের স্বপ্ন দেখিয়ে ভেতর থেকে এভাবে ভেঙে দিও না। তুমি যদি এখন বলো, বিয়েটা তুমি করবে না, তাহলে আমি শেষ হয়ে যাব আলো। কি হয়েছে আমি জানি না। কি জন্য তুমি এমন আচরণ করছো তা আমার বোধগম্য হচ্ছে না। যে কারণই ঘটে থাকুক আলো, আমাকে বলো। আমরা জন মিলে যেকোনো পরিস্থিতির সাথে লড়ে যাব। শুধু তুমি আমার পাশে থেকো। শুভ্র চোখ ছলছল করছে। আলো ওর চোখের গভীরে হারিয়ে যায়। জীবনে কোন পুরুষ মানুষের চোখে এতটা বিশ্বাস, ভরসা দেখেনি সে। কিভাবে ফেরাবে সে এই ছেলেকে? এই পাগলকে কষ্ট দেওয়ার সাধ্য তার আছে? যে কথাগুলো বলবে ভেবে রেখেছিল, সব কথা মনেই রয়ে গেল। কিছুই বলা হলো না। শুভ্র পাশে থাকলে কিসের ভয় তার? আলো শুভ্র সাথে আমিনার সাথে দেখা করার জন্য বেরুল। আমিনা ছেলের বউয়ের জন্য হাতের বালা বানাবেন। সেটারই মাপ নেওয়ার জন্য আলোকে আসতে বলেছেন। আলো কখনো ভেবেছিল এত কিছুর পরও সে নতুন করে জীবন শুরু করবে। আল্লাহ তার ভাগ্যে এত ভালো জন মানুষকে লিখে দিবে। বউ হিসেবে সে কি শুভ্র যোগ্য হয়ে উঠতে পারবে? নিজের মা তাকে বিশ্বাস করেনি। যে মা 10 মাস পেটে ধরেছিল, সে মা তাড়িয়ে দিলেও আমিনার মতো অচেনা একজন তাকে নিজের মেয়ের জায়গা দেয়। আলো আমিনার ছেলের বউ না, মেয়ে হয়ে উঠবে। আলোর কপালে সুখ সয় না। এবার কি এত সুখ তার কপালে সইবে? কারো নজর লাগবে না তো? আলো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। না জানি কখন দীপ্ত এসে তার সামনে দাঁড়ায়। শুভ্র সাথে তার বিয়ের কথা শুনে নতুন কোন পাগলামি করে।
আমিনার জোরাজুরিতে আলোকে আবার শুভ্রদের বাসায় উঠতে হয়েছে। বিয়ের আয়োজন সবেই বাড়িতেই হবে। আলোর পক্ষ থেকে যেহেতু কেউ নেই, তাই শুভ্র পক্ষের লোকই আলোর পক্ষের লোক। বিয়েতে নিজের কাউকে না পেয়ে আলোর মন খারাপ হবে, এই ভেবেই আমিনা আলোকে নিজের কাছে নিয়ে এসেছে। মেয়েটা অনেক কষ্ট সহ্য করে একটু সুখের মুখ দেখতে যাচ্ছে। ওর সুখে কোন কমতি থাকতে দিবেন না তিনি। আলোকে সব সময় মেয়ের মতোই ভালোবাসবেন। হলুদের ঠিক একদিন আগে শুভ্র একজনকে নিয়ে বাড়িতে এলো। আমিনা ওদের বসিয়ে রেখে আলোকে ডাকতে গেল। আলো হাসি মুখেই এসেছিল, কিন্তু শুভ্র সাথে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ওর হাসি মিলিয়ে গেল। পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। ভয়ে ঠোঁট ফাঁক হয়ে গেছে। আলোর সুখে আবার অশুভ ছায়ার গ্রহণ লাগছে। দীপ্ত মুখে হাসি টেনে উঠে দাঁড়ালো। আলোকে দেখিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলল, ইনি আপনার হবু স্ত্রী? শুভ্র হেসে মাথা নাড়ল। হ্যাঁ, ও আলো, আমার হবু স্ত্রী। দুদিন পর আমাদের বিয়ে। আপনাকে কিন্তু আসতেই হবে। অবশ্যই, অবশ্যই আসব। আপনি ইনভাইট করেছেন আর আমি আসব না? আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনার কাছে ঋণী। যেভাবেই হোক এই ঋণ তো শোধ করতে হবে। আলো এখনো ভেবে পাচ্ছে না দীপ্ত শুভ্রকে কিভাবে চিনল। শুভ্র সাথে দীপ্তর কি সম্পর্ক? শুভ্র ওর জীবন বাঁচিয়েছে কিভাবে, কবে? শুভ্র কি জানে এটাই সেই দীপ্ত যে আলোর জীবনের সব কষ্টের মূল? আলোর মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কিচ্ছু বুঝে উঠতে পারছে না সে। দীপ্ত তার আর শুভ্র বিয়ের কথা জেনেও এতটা শান্ত আছে কিভাবে? দীপ্ত কিছু করবে না। আলোকে পেতে কত জঘন্য অপরাধ করেছে সে। আজ তারই চোখের সামনে আলো অন্য কারো হয়ে যাবে, এটা দীপ্ত এত সহজে হতে দিবে? আজ তাহলে আমি উঠি মিস্টার শুভ্র। সে কি, এখনই তো এলেন, কিছুই নিলেন না, একটা বসলেন না, এখনই চলে যাবার কথা বলছেন? না, না, আপনি আমার অতিথি। দীপ্ত বাধা দিল। আলোর দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে ঠোঁট বাঁকিয়ে হাসল। সবে তো চেনাজানা হয়েছে, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। আমি আসব, খুব শীঘ্রই আসব। কথাটা কি দীপ্ত আলোকে শোনালো? আলোর বুক কেঁপে উঠল। দীপ্ত আসবে, তাদের বিয়ে ভাঙতে আসবে। শুভ্র ক্ষতি করে আলোকে নিয়ে যেতে আসবে। আলো সারাক্ষণ শুভ্র চিন্তায় থাকে। একটু পরপর কল করে শুভ্র খবর নেয়। শুভ্র ঠিক আছে জেনে স্বস্তির নিঃশ্বাস নেয়। আলো শোন, আমার আজ ফিরতে একটু দেরি হবে। কেন? আরে ওই মিস্টার দীপ্ত, উনি এসেছেন চেম্বারে। উনাকে একটু সময় দিতে হবে। শুভ্র, উনার সাথে তোমার এত খাতির আমার ভালো লাগে না। লোকটা ভালো নাকি মন্দ তাও জানো না তুমি। উনাকে আমার ভালো মনে হয় না। তুমি উনার থেকে যথেষ্ট দূরত্ব রেখে চলবে। আলো এসব কেমন কথা? উনাকে তুমি চেনো না, তবুও উনার সম্পর্কে এমন কথা বলছো। এটা কিন্তু ঠিক না। মানুষকে না চেনে ওর সম্পর্কে কিছু বলা অন্যায়। তুমি আমাকে মানুষ চিনিও না শুভ্র। জীবনে তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। মানুষ চেনার চোখ তোমার থেকেও আমার তীক্ষ্ণ। আমি কিছু শুনতে চাই না, ওই লোকের থেকে তুমি দূরে থাকবে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি শুধু শুধু টেনশন নিও না তো। কাল আমাদের বিয়ে, তুমি বিয়ে নিয়ে ভাবো। আলো কল কেটে বসে বসে চিন্তা করে। সেদিন দীপ্তই অ্যাক্সিডেন্ট করে শুভ্র হাসপাতালের এসেছিল। সেখান থেকেই শুভ্রর সাথে দীপ্তর পরিচয়। আলো শুভ্রকে দীপ্তর ব্যাপারে এখনো কিছু বলতে পারেনি। কিন্তু না বলেও শান্তি পাচ্ছে না। দীপ্ত ভয়ঙ্কর, শুভ্র তা জেনে রাখা উচিত। আচ্ছা শুভ্র দীপ্তর কথা জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে? আর দীপ্তই বা এখনো চুপ করে আছে কেন? কাল সকাল হলে বিয়ে অথচ এখনো দীপ্ত চুপচাপ। এটা মেনে নেওয়া যাচ্ছে না। দীপ্ত মনে মনে নিশ্চয় কোন পরিকল্পনা করছে। ওর শয়তান মস্তিষ্ক ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁদছে। আলো চিন্তিত মনে ঘরজুড়ে পায়চারি করে বেড়াচ্ছে। কোনোভাবেই শান্তি পাচ্ছে না। মনকু ডাক ডাকছে। অশুভ কোন কিছু ঘটতে চলেছে। আলো আজ করতে পারছে। শুভ্র কিছু যেন না হয়। ভীষণ একটা বাজে স্বপ্ন দেখে আলোর ঘুম ভেঙে যায়। হুড়মুড়িয়ে উঠে বসে সে বেড হাতড়ে ফোন খুঁজে বের করে। রাত কয়টা বাজে এখন? আলো ফোনে সময় দেখে 12:02। শুভ্র ফিরে এসেছে? আলো হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শুভ্র ঘরের দিকে যায়। আর তক্ষুনি আমিনা উন্মাদিনীর মতো ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। চিৎকার করছেন তিনি। আলো, আলো, কোথায় তোমরা সবাই? ড্রাইভার গাড়ি বের করো, হাসপাতালে যেতে হবে। আলো আমিনার উদ্বিগ্ন গলা শুনে ছুটে আসে। শুভ্র কিছু হয়নি তো? ও ঠিক আছে। কি হয়েছে খালাম্মা? শুভ্র কোথায়? ওকে দেখছি না কেন? কোথায় ও? আলো শুভ্র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাকে হাসপাতালে যেতে হবে। আলো বাকরুদ্ধ হয়ে গেল। শরীর অবশ হয়ে আসছে তার।
চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনেক কষ্টে আলো গলা দিয়ে শব্দ বের করল। আমিও যাব। আমিনা আলোর মুখের দিকে তাকালো। কাল সকালে মেয়েটার বিয়ে, আজ শুভ্র কিছু হয়ে গেলে। না, না, নিজের ছেলের অমঙ্গলের কথা ভাবতেই আমিনার দম বন্ধ হয়ে আসছে। হাসপাতালে গিয়ে জন পাগলের মতো এদিক ওদিক ছুটছে। আলোর চোখের পানি থামছে না। শুভ্র কিছু হয়ে গেলে সে নিজেকে আর তুলে দাঁড় করাতে পারবে না। শুভ্র সন্ধ্যায় বলেছিল দীপ্তর সাথে আছে ও। দীপ্তই নিশ্চয় অ্যাক্সিডেন্টটা করিয়েছে। কিছুক্ষণ পরই শুভ্র দেখা পেল ওরা। আমিনা চুমোয় চুমোয় ছেলের মুখ ভরিয়ে দিল। শুভ্রকে সুস্থ দেখে আলো কান্না করতে করতেই হাসল। চোখ দিয়ে পানি পড়ছে অথচ ঠোঁটে হাসি। আমিনা জিজ্ঞেস করল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে শুভ্র? আমিনার কথার উত্তর দেওয়ার আগেই পুলিশ অফিসার এলো। আপনার সাথে কিছু কথা ছিল মিস্টার শুভ্র। জি বলুন। গাড়ি কে চালাচ্ছিল? আমি। উনি আপনার সাথে কি করছিলেন? মানে উনার সাথে আপনার সম্পর্ক কি? আমি উনাকে চিনি। কোন সম্পর্ক নেই। উনি একবার অ্যাক্সিডেন্ট করে আমার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। আজ সন্ধ্যায় উনি আমার সাথে দেখা করতে এসেছিল। কাল আমার বিয়ে তাই উনাকে ছাড়িনি। আমাদের বাসায় থাকতে বলেছিলাম আজ। উনিও রাজি হয়ে গেলেন। আর যাবার সময়ই অ্যাক্সিডেন্টটা হলো। পেছনে থেকে একটা গাড়ি ইচ্ছে করেই যেন ধাক্কা দিল। আলো, আমিনা ওদের কথা কিছুই বুঝতে পারছে না। পুলিশ অফিসার গম্ভীর মুখে বললেন, কিছুক্ষণ আগে উনার মৃত্যু হয়েছে। উনাকে বাঁচানো যায়নি। উনার পরিবারকে ইনফর্ম করতে হবে। উনার অ্যাড্রেস আপনার কাছে আছে? বা উনার পরিবারের কাউকে চিনেন আপনি? দীপ্ত মারা গেছে। আলোর বিশ্বাস হচ্ছে না। দীপ্ত নামের শয়তানের ছায়া ওর জীবন থেকে সারা জীবনের জন্য সরে গেছে। তবুও দীপ্তর মৃত্যুতে আলোর কষ্ট হলো। আলো কখনো চায়নি দীপ্ত এভাবে মারা যাক। দীপ্ত খারাপ মানুষ ছিল। তাই বলে আলো কারো মৃত্যু চাইতে পারে না। কারো মৃত্যুর খবর শুনে খুশিও হতে পারে না। শুভ্র ডান পা ভেঙে গেছে। অনেকদিন বিছানায় পড়ে থাকতে হবে। হাঁটতে চলতে পারবে না। হাতে মুখেও অনেক জায়গায় ছড়ে গেছে। কপালে ব্যান্ডেজ করা হয়েছে। ভাগ্যের গুণে মৃত্যুর হাত ফসকে জান নিয়ে বেঁচে এসেছে সে। আলো শুভ্র পাশে বসে থমথমে মুখে বলল, আমার বর কি এখন বিয়ের দিন হুইলচেয়ার চলবে? নাকি লাঠি ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে? না, না খোড়ো, এই ছেলেকে আমি বিয়ে করব না। বিয়ে ক্যান্সেল। শুভ্র আলোর হাত চেপে ধরল। ওর ফোলা চোখ দেখে মৃদু হাসল। কাছে টেনে এনে ফিসফিসিয়ে বলল, বিয়ে ক্যান্সেল বললে মেরাই ফেলব। অনেক কষ্টের পর রাজি করাতে পেরেছি। এত সহজে তোমাকে ছাড়ছি না আমি। সারা জীবন এই খোড়ো বরের বোঝা বইতে হবে। আলো হাসছে। শুভ্র আলোর চুলে নাক ঘষে বলল, বর খোড়ো বলেই এতক্ষণ কেঁদে কেটে সাগর বানাচ্ছিলে? নাকি বরের জন্য ভালোবাসা থেকে চোখে জল আসছিল? কাল বিয়ে, আজ তো ভালোবাসার কথা বলতেই পারো। কত ব্যথা পেয়েছি দেখো। তোমার মুখে ভালোবাসার কথা শুনলে ব্যথা দূর হয়ে যাবে। হতে পারে আজ রাতের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারি। বলো না আলো, একবার বলো তুমি আমাকে ভালোবাসো। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমার মন প্রাণ কান ব্যাকুল হয়ে আছে। আলো শুভ্র মাথার ব্যান্ডেজে ছুঁয়ে দিলে শুভ্র ব্যথায় কাতর শব্দ করল। আলো হেসে ফেলল। কাল যখন বকুল বলবো, তখনই বুঝে যাবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ রাতটা না হয় অপেক্ষা করলে ডাক্তার বাবু। সমাপ্ত।